কিবোর্ড, হ্যাঁ। তাই? আচ্ছা, আমার আমার শেয়ার, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। জি স্যার, তাহলে দেখা আমরা যাচ্ছে। হচ্ছে যে, হ্যাঁ, আমরা একদম বেসিক যে বিষয়গুলো এখানে আমরা শুরু করি আর কি। ওকে, তাহলে আমাদের হচ্ছে যে এই যে স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, আমি এটা কেটে দিয়ে আমরা শুরু থেকে শুরু করি নাকি? একটা পেজ ওপেন করা আছে, আপনারা তো ওপেন করতে পারেন এক্সেল পেজ। জি স্যার, ওপেন করতে পারি। এতটুকু বেসিক বিষয় আগে সবারই জানা থাকার কথা আর কি। আমরা হচ্ছে যে মেনু সম্পর্কে একটু পরিচয় হই। আমাদের শুরুতে উপরে রাইট লেফট সাইডে যে কর্নারে ফাইল আছে, তাই না? ফাইলটা আমরা দেখতে পাচ্ছি কিনা, এবং সেখানে ফাইলে ক্লিক করলে আমার কিছু এখানে মেনু অপশন আছে, যেমন ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, পেজ সংক্রান্ত। আচ্ছা, নিউতে হচ্ছে যে নতুন একটা, যদি আমি নতুন একটা বুক যদি ওপেন করি, অর্থাৎ ওপেন হচ্ছে যে আমার এক্সিস্টিং ফাইল আছে, সেটা আমি ওপেন করতে চাই। আর সেভ হচ্ছে যে, যে নামে আছে এটা অটোমেটিক্যালি সেভ হবে। আমি যদি নামটা চেঞ্জ করতে চাই অন্য নামে, তাহলে সেভ অ্যাজে যাব। আর প্রিন্ট, শেয়ার এগুলো তো আমরা মোটামুটি ধারণা আছে। প্রিন্ট তো আমরা এমএস ওয়ার্ড তো আমরা শিখছি, তাই না? এমএস ওয়ার্ড। আচ্ছা, এক্সপোর্ট যদি আমি বাইরে ফাইলটাকে পাঠাতে চাই, তাহলে এটা হচ্ছে যে আমার ফাইল অপশনের যে অংশটা গেল। আ- আমরা যখন একটা এক্সেল ফাইল ওপেন করি, তখন এটাকে আমরা সাধারণত, এটা আমার বুক বলে থাকি, ঠিক আছে? তো একটা বুকে অনেকগুলো কি থাকবে, অনেকগুলো, একটা বইয়ে যেমন অনেকগুলো পাতা থাকে, তাহলে এক্সেলে এই ধরনের অনেকগুলো শিট থাকবে। আমাদের হচ্ছে নিচে একদম লেফট সাইডে শিট ওয়ান লেখা আছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা জি মাউস যাচ্ছে। স্যার, দেখা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ডান পাশে একটা প্লাস আছে। আমি যদি শিটের সংখ্যা যদি বাড়াই, তাহলে শিট ওয়ান, শিট টু, এভাবে আমি শিটের সংখ্যা আমি বাড়াতে পারবো, ঠিক আছে? শিট থ্রি, আমি শিট ওয়ানে, সাপোজ শিট ওয়ানে আমি কিছু লিখলাম, শিট টু তে কিছু লিখলাম, তাহলে আলাদা আলাদা ভাবে আমি শিট ওয়ান অনেকগুলো শিটে আমি কাজ করতে পারি। এবং এই পাকিস্তান মনে শিটে, মনে যাচ্ছে যে ঝামেলাটা লাগুক, কারণ হচ্ছে তাহলে সম্পর্কটা আরো বাড়বে বাংলাদেশের সাথে, বুঝছো? হ্যাঁ। কেউ, কোনো সমস্যা? ভাই সবাই মিউট করেন ভাই, বাংলাদেশের সাথে সমস্যা পারুক। ফেসবুক। ওকে, তাহলে আমরা আমরা বুঝলাম যে একটা ফাইলে অনেকগুলো শিট আমরা দিতে পারি, শিট ওয়ান, শিট টু, শিট থ্রি। এই শিটের ওয়ান যেটা লেখা আছে এখানে রিনেম করা যেতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি এটা এখানে ডবল ক্লিক করি শিটের উপরে, শিট ওয়ান যেটা লেখা আছে, তা আমি রিনেম করে, যেমন আজকের ডেট হচ্ছে 02/1/2/24, অর্থাৎ 2/12/24। আজকে আমি এই শিটের নাম দিয়ে দিলাম যে আজকের ডেট। এই লেখাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তুই একজন আমাকে একটু রেসপন্স করবেন, তাহলে আমার সুবিধা হবে আর কি, হ্যাঁ। জি স্যার, তাহলে আমি বোঝা জি স্যার। যাচ্ছে স্যার। তিনটা শীট এখানে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমি প্রথম শীটে এখন আছি। তাহলে আমাদের হচ্ছে একটা বুকে এই ধরনের অসংখ্য শীট আমি নিতে পারবো আমার প্রয়োজনের তাগিদে। এক একটা শীটে এক একটা কাজ আমি করতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে যে আহ, আমাদের কলেজে বিভিন্ন কাজ আমরা করে থাকি, ছাত্রদের তালিকা, তাদের রেজাল্ট একটা শিটে থাকবে, আর একটাতে তাদের স্কলারশিপ সংক্রান্ত বিষয় থাকবে। এভাবে আমরা তথ্য এখানে আলাদা আলাদা শিটে কিন্তু একটা বুকে থাকবে। তাহলে এটা গেল আমার হচ্ছে যে শিট ওয়ানে আমি এখন আসি।
আমার হচ্ছে যে উপরের দিয়ে লেখা আছে ABCD, এগুলো এক একটা হচ্ছে কলাম। এই ধরনের 256টি মেবি কলাম আছে। আর রোয়ের সংখ্যা নিচের দিকে হচ্ছে যে এক একটা সারি, সারির সংখ্যা 2 টু দি পাওয়ার 16 মেবি, প্রায় 65 মতো এমন হবে। এগুলো হচ্ছে যে আপনারা আরো ভালো জানবেন, যেহেতু আপনারা এই ডাটাগুলো মুখস্থ করছেন। তাহলে আমার হচ্ছে যে আহ, উপরের গুলো হচ্ছে কলাম, আর নিচের গুলো হচ্ছে বাম পাশে 1 2 3 4 এগুলো হচ্ছে লেখা আছে, এগুলো সারি। আর আমি যে কোনো জায়গায় ক্লিক করলে, আমি MS ওয়ার্ডে ক্লিক করলে আমার হচ্ছে একটা কার্সর দেখা যায়, যেটা কার্সারটা বিলিং করে। আর এইখানে হচ্ছে যে আমার একটা ঘর দেখা যাচ্ছে। তাহলে এই ঘরকে আমি এক একটা সেল বলছি, ঘরের নাম হচ্ছে এক একটা সেল। এই সেলের উপরে মাঝখানে নিয়ে গেলে প্লাস চিহ্নটা একটু বড় সাইজের প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। আহ আচ্ছা, দাগের উপরে নিয়ে গেলে হচ্ছে চারিপাশে অ্যারো দিয়ে হয়ে যাচ্ছে। আর ছোট্ট একটা অংশ আছে, এইখানে নিয়ে গেলে এটা প্লাসটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এর আবার হচ্ছে যে এর কিছু ব্যবহার আছে, আমরা এগুলো পরে দেখবো। তাহলে আমি যখন তাহলে ফাইলের বিষয়গুলো আমি বুঝতে পেরেছি। এখন হচ্ছে যে আমি যাব হোমে যাব। তাহলে হোমে আমার কি কি অপশন আছে? হোমের হোমের ভিতরে অনেকগুলো টুলস আমার এখানে আছে। সেই টুলস এর ভিতরে প্রথমে একদম লেফট সাইডে আমি যদি কোনো কিছু কপি করে থাকি তাহলে এখান থেকে পেস্ট করা যাবে। অথবা সরাসরি আমরা কন্ট্রোল V দিয়েও পেস্ট করতে পারি, কন্ট্রোল C দিয়ে। তাহলে কপি কাট পেস্ট এটা হচ্ছে যে বাম পাশে যে ফরম্যাট পেইন্টার, এই যে হোমের নিচে, যেটা ফাইলের নিচে এই অংশে আছে। আর আমি যে লেখাটা লিখবো, সাপোজ আমার নাম আমি লিখি, এই লেখাটা আমি দেখতে পাচ্ছি মনে হয়। তাহলে হোমে আমার হচ্ছে যে একদম এই যে পেজ লেআউটের নিচে এখানে ক্যালিব্রি, মানে এখানে হচ্ছে ফন্টটা আমি চেঞ্জ করতে পারবো। অর্থাৎ লেখার যে ফন্ট, এই ফন্টটা আমি চেঞ্জ করতে পারবো। আমার হচ্ছে যে বিভিন্ন ফন্টের এখানে অপশন আছে। যে কোনো ফন্টে আমি লেখাটা ডিসপ্লে করব। আমরা সাধারণত ইংলিশ লেখায় কোন ফন্ট ব্যবহার করি আমরা? কেউ কি বলতে টাইমস নিউ পারবেন? রোমান। টাইমস নিউ আহ রোমান না? হ্যাঁ, টাইমস নিউ। ওকে, তাহলে টাইমস নিউ রোমান। এখন এইখানে হচ্ছে যে তার ডান পাশে আমার হচ্ছে যে এটার দেওয়া আছে, ফন্টের সাইজ দেওয়া আছে। লেখাটার সাইজ আমি কত নিব, অথবা আমার ওই যে ডান পাশে এই যে দুইটা দেওয়া আছে, একটা আপওয়ার্ড অ্যারো, একটা ডাউনওয়ার্ড অ্যারো। আপওয়ার্ড অ্যারো দ্বারা হচ্ছে যে লেখাটা আস্তে আস্তে বড় হবে। আর ডাউনওয়ার্ড অ্যারো যেটা দেওয়া আছে এর মাথায়, লেখাটা আস্তে আস্তে আমি ক্লিক করলে ওটা ছোট হতে থাকবে। তাহলে আমার প্রয়োজন মতো এখানে ক্লিক করে আমি লেখাটা ছোট বড় করতে পারি। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? এখন এই লেখাটা টাইমস রোমান নিউ রোমান, যেটা ফন্ট সাইজ, ফন্ট ফন্ট নেম, যেটা ফেস, যেটা তার নিচে আমাদের বোল্ড, ইটালিক অপশন আছে, আন্ডারলাইন অপশন আছে। তাহলে এই কাজগুলো আমরা করতে পারি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা হচ্ছে লেখার উপরে। লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আমাদের হচ্ছে যে ডান পাশে আহ, যেতে আন্ডারলাইন দিয়ে কালার চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে আমি হচ্ছে যে কালার চেঞ্জ করতে পারবো। বিভিন্ন কালারে লেখাটা আমি ডিসপ্লে করতে পারবো। আর যদি আমি যে লেখাটা যে ঘরে আছে, সেই ঘরের কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে ফিল কালার একটা অপশন আছে। এর বাম পাশে, অর্থাৎ টেক্সট কালারের বাম পাশে যেটা, যে অপশনটা, এখানে আমি ক্লিক করলে আমাদের হচ্ছে আহ নিচের ঘরটা হচ্ছে যে কি হবে, যেটা, তার ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে। এখন হচ্ছে যে আমার লেখার সাইজটা বড় হয়ে গেছে সেলের চাইতে। তাহলে সেল পার হয়ে আরো রাইট সাইডে সরে গেছে। কিন্তু আমার সেলটা যেহেতু ছোট, এই জন্য সেলের কালারটা কম যাচ্ছে। আমি হচ্ছে যে চাইলে আমি উপরে আহ, যে কোনো এই সেল বরাবর উপরে যদি আমার অ্যারো চিহ্ন শো করছে, এটা ধরে টান দিলে আমি সেল ছোট বড় করতে পারবো। সেল ছোট বড় করা যাবে। এটা সবাই বুঝতে পারলাম কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে বোঝা যে গেছে স্যার। আমার এটা এক্সেল শিট।
আমরা জানি এক্সেল শিট সাধারণত ডাটা নিয়ে কাজ করা হয়। আর ডাটা মানে সেখানে টেবিল থাকবে, ডাটা টেবিল থাকবে। টেবিল মানে রো এবং কলাম যেগুলো আছে, রো যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এখানে সবই ইনভিজিবল অবস্থায় আছে। যে আমার দাগগুলো স্কেলিং যেটা, সেটা আমাদের ডিসপ্লে করা নাই। এটা ডিসপ্লে করার জন্য আমার হচ্ছে যে ঠিক এই যে ফ্রন্ট ফেসের নিচে আমার একটা অপশন আছে, বর্ডার অপশন। আমি যদি অল বর্ডারে যাই তাহলে সব বর্ডার হয়ে গেল, এমন হতে পারে। আবার যদি আমি চাই যে সব বর্ডার, এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনের ভিতরে অল বর্ডারের ভিতরে খালি উপরে দাগ হতে পারে, অথবা খালি নিচে দাগ হতে পারে, অথবা রাইট সাইড নো বর্ডার হলে বর্ডার থাকবে না, এমন হতে পারে। তাহলে এটা গেল আমার হচ্ছে বর্ডারের বিষয়, বা আমি যতটুকু চাচ্ছি ততটুকু আমি বর্ডার বর্ডার স্যার দিতে চাই। বর্ডারের বিষয়টা আরেকবার দেখাবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা বলছি যে টাইমস নিউ রোমান যেখানে আছে তার নিচে, অথবা বোল্ড ইটালিক আন্ডারলাইন তার ডান পাশে যে একটা অপশন আছে, এখানে ডাউন অ্যারো ক্লিক করলে আমাদের বর্ডার অপশনটা আমার চলে আসে। এই বর্ডার অপশনে আমি অল বর্ডারে যদি ক্লিক করি, তাহলে আমি যে যে অংশটা আমি সিলেক্ট করেছি তার সারি এবং কলাম সব দাগ হয়ে যাবে, মানে স্কেলিং করা হয়ে যাবে। আর তাহলে আমি এখানে দেখুন যে ছোট্ট একটা অংশ আমি নিচ্ছি, এটা স্কেলিং করা হয়ে গেছে। আমি চাইলে কিছু অংশ আমি আবার করতে পারি। আমি আমি বেশি পরিমাণে স্কেলিং করে ফেলেছি, এটা এটা আবার আমি কি করতে পারি, আমি এটা নো বর্ডার দিতে পারি। নো বর্ডার দিলে তাহলে যতটুকু আমি নো বর্ডার দিব ততটুকু হচ্ছে আমার হচ্ছে বর্ডার অপশন থাকবে না। তাহলে বর্ডার মানে হচ্ছে, বর্ডার দেওয়া মানে স্কেলিং করা। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। ওকে। তাহলে বর্ডারের পরে আমাদের লেখা যে, আমরা যে লেখাটা লিখছি এই লেখাটা আমার যে অ্যালাইনমেন্টটা কি হবে, লেখার অ্যালাইনমেন্ট হচ্ছে যে আমার ওই যে যে উপরে যে ডাটা লেখা আছে তার নিচে তিনটা অপশন আছে। উপরে তিনটা অপশন, তিনটে করে দাগ দেওয়া আছে, আর নিচে হচ্ছে তিনটা অপশন আছে। তাহলে আমার নিচের অপশন গুলো হচ্ছে যে লেখাটা লেফট অ্যালাইন, আমি এই লেখাটা ছোট করে নিই তাহলে বোঝা যাবে। লেখার সাইজটা যদি ছোট করে নিই, আমি এটা 14 করে নিলাম, তাহলে এই লেখাটা আমার আছে লেফটে আছে, লেফট অ্যালাইনমেন্ট আছে। আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে এটা হচ্ছে যে মিডল অ্যালাইনমেন্ট হলো। রাইট সাইডে ক্লিক করলে রাইট সাইড। আমরা যখন কোনো সেলের টেবিলের হেডিং গুলো দিয়ে থাকি তখন আমরা মাঝখানে রাখি হেডিং গুলো। আর টেক্সট লেখা হলে লেফট অ্যালাইনমেন্ট দিই, আর ডিজিট হলে আমরা রাইট অ্যালাইনমেন্ট দিই। বিষয়টা বোঝা গেল কিনা? কারণ হচ্ছে যে ডিজিট যেগুলো আমার টাকা পয়সার বিষয়, এটা যদি আমি লেফট অ্যালাইনমেন্ট দিই তাহলে সেখানে আমার যোগ বিয়োগ বা দেখতেও খারাপ লাগবে। রাইট সাইড হচ্ছে যে সমান থাকবে যদি আমি ডিজিট বসাই। আর লেখা যদি হয় তাহলে লেফট সাইডে লেফট অ্যালাইনমেন্ট, আর যদি আমি হেডিং যখন দিব তখন হচ্ছে যে আমি মিডল অ্যালাইনমেন্ট করব। আর হচ্ছে যে লেখাটা আমার টপে থাকবে উপরে থাকবে, যেমন এই লেখাটা, আমি যেটা লেখাটা লিখছি এর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে একটু। আচ্ছা, এই লেখাটা নিচে আছে, আমি চাচ্ছি মাঝ মাঝ বরাবর নিতে। তাহলে আমার হচ্ছে যে এখানে টপ মিডল এবং বটম তিনটা অপশন আছে। তাহলে এটা হচ্ছে যে মাঝখানের যে অংশ অপশনটা আছে এটা হচ্ছে যে মিডল, আর একদম লেফট সাইডে যে অপশনটা আছে এটা হচ্ছে টপ। তাই টপ বটম এবং হচ্ছে মিডল, এই তিনটা অপশন আছে। আচ্ছা, তার রাইট সাইডে যেটা আছে, তাহলে অ্যালাইনমেন্টের বিষয়টা কি বোঝা গেছে? টেক্সটের অ্যালাইনমেন্ট। আর কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে। এখন আমি আমি লেখাগুলো যদি আমি একটু লেখার যে ডাইরেকশন বা লেখাগুলো হচ্ছে যে আমি একটা সেল আমার ছোট, বা আমি সেলটা হচ্ছে যে বা কলামটা আমি এটা বাড়াতে পারছি না, তখন লেখাগুলো আমি যদি অ্যালাইনমেন্ট লেখার র্যাপ করতে পারি, এই লেখাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে লিখতে পারি। যেমন এখানে ভার্টিক্যাল অপশন আছে, তারপরে হচ্ছে যে
আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারি 90 ডিগ্রি, বা ডাউন, নিচের দিকে, লেখাটা উপর থেকে নিচের দিকে দিতে পারি। তাহলে এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে স্বাভাবিক যে লেখা আমরা সেটা, অথবা আমাদের ইচ্ছা মতো এই যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখান থেকে আবার আমরা লেখাকে আমরা আহ এই করতে পারি, ঘোরাতে পারি লেখাকে। আচ্ছা, ওই অপশনটা এই যে, তাহলে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট দেওয়ার ফলে লেখাটা আমি যদি এই যে ডান পাশে আমার অ্যাঙ্গেলের একটা অপশন আছে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। তাহলে 0 ডিগ্রি হলে সেটা হচ্ছে যে আমার সাধারণ লেখা। আচ্ছা, লেফটে কতটুকু ঘোরাতে পারি বা রাইটে কতটুকু, এটা ডিগ্রি হিসাবে এভাবে আমরা দেখা, মানে এখানে সিলেক্ট করা যায় যে লেখাটাকে আমি কিভাবে পেঁচিয়ে লিখতে পারি বা আমি অ্যালাইন করতে পারি। ওকে, তাহলে এই অংশটা আমার গেল। এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার যে নামটা আছে এই নামটা একটা ঘরে থাকবে না, আমি হচ্ছে যে পুরা টেবিলের প্রথম সারিতে আমার নামটা থাকবে, প্রথম সারির পুরো অংশ জুড়ে। তখন এটা মার্জ অ্যান্ড সেন্টার, এটা আমি ক্লিক করব, সিলেক্ট করার পরে মার্জ অ্যান্ড সেন্টার। তাহলে এটা আমার লেখাটা মাঝখানে চলে আসলো, একটা সেল হয়ে গেল। মার্জ অ্যান্ড সেন্টারের বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি যতগুলো সেল আমি একত্রে করতে চাই, সেই সেল আমি কি করব, আমি সিলেক্ট করা হচ্ছে যে লাগবে স্যার। সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। এগুলো মনে হয় এমএস ওয়ার্ডে মনে হয় আপনারা কিছুটা শিখেছেন, ওখানে আছে। আচ্ছা, এরপরে রাইট সাইডে যে অংশটা আমার যে ডলার সাইন এখানে আছে, যদি টাকা পয়সার বিষয় দিয়ে হয় তাহলে এখানে আমি নোটেশন আমি চেঞ্জ করতে পারি। অথবা আমি যদি কোনো সেলে, যেমন আমি এখানে আহ, সে সিরিয়াল নাম্বার, প্রথম সেল, দ্বিতীয়টা হচ্ছে যে আমি নেম বলছি, 3 নম্বরে হচ্ছে যে মোবাইল নাম্বার ইত্যাদি। এখন যদি মোবাইল নাম্বার আমি এখানে দিই এই ঘরে, তাহলে 01914505 420, আমার দেখা যাচ্ছে জিরোটা থাকছে না, জিরোটা থাকছে না। আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি যে মোবাইল জি নাম্বারটা স্যার। লিখেছি, বামে জিরোটা থাকছে না। তার মানে কি? তার মানে এই এক্সেল শিটে সংখ্যার বামে জিরোটা রাখতে হলে আমার এটা ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এই যে জেনারেল লেখা আছে যেখানে একদম মাঝখানে, জেনারেল অপশনটা, এখানে লেখার অনেকগুলো ফরম্যাট আছে। জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, ডেট, টাইম, বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। সর্বশেষ হচ্ছে টেক্সট, একদম শেষে। তাহলে আমি যদি টেক্সট করে দেই, তাহলে এটা টেক্সট হিসাবে, তাহলে টেক্সট যেটা বলছিলাম, টেক্সট কিন্তু হচ্ছে অ্যালাইনমেন্টটা বামে থাকে। তাহলে এটাকে আমি রাইট অ্যালাইনমেন্টে নিই, দিয়ে বামে যদি শূন্য দিই, এখন মনে হয় 01914505 420, এখন জিরোটা কিন্তু যায়নি। কারণ যায়নি কেন? কারণ হচ্ছে যে এটা এখন টেক্সট হিসেবে আছে, এখানে যতগুলো ডিজিট আমি বসাবো এগুলো থাকবে, কিন্তু নাম্বার হিসেবে থাকলে, সাধারণ বা জেনারেল হিসেবে থাকলে বামে জিরোটা থাকতো না। ওকে, তাহলে জেনারেলের এই বিষয় বা এই যে ফরম্যাটের এই বিষয়, লেখার যে ফরম্যাট, এখানে আমার লেখার টাইপ অনুসারে আমি ফরম্যাটটা আমি চেঞ্জ করে নিব। এখানে সাইন্টিফিক অর্ডার আছে, ফ্র্যাকশন আছে, পার্সেন্টেজ আছে, টাইম হতে পারে, ডেট হতে পারে ইত্যাদি। আর একটা হচ্ছে যে, যেমন আমি যদি ফি জমা দিই, ফি জমা দিই, সেখানে আমি 500 টাকা দিলাম। তাহলে এইটা, এই যে 500 টাকা, বা আমি 500.500.50, 500 টাকা 50 পয়সা। তাহলে আমি দশমিকের পরে বা রাইট সাইডে যতগুলো শূন্য ছিল আমার, এই শূন্যগুলো হচ্ছে যে
রিমুভ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, রিমুভ হয়ে যাচ্ছে। আমি একটু বড় করে নেই, তাহলে সুবিধা হবে। তাহলে এইখানে আমার এটাকে বৃদ্ধি করতে হলে আমার রাইট টেক্সটের নিচে আমার যে অপশনটা আছে, ওকে, তাহলে এখানে আমার হচ্ছে যে আমি যদি এই কলামটা সিলেক্ট করে আমি দশমিকের পরে কত ঘর আমি রাখবো, তাহলে এটা দ্বারা নির্ধারিত হবে। তাহলে আমার হচ্ছে যে এই যে যেটা টেক্সট, যেটা সেল ফরম্যাটের যে নিচের যে অংশটা, আমার ডান পাশে দুইটা অপশন আছে, একটা হচ্ছে দশমিকের পরে কত ঘর। আমি যদি এটা কমাতে চাই তাহলে ডান পাশেরটা ক্লিক করব, আর যদি বাড়াতে চাই তাহলে বাম পাশেটা ক্লিক করব। ওকে, এরপরে আমার কিছু অপশন আছে এখানে। কন্ডিশন ফরম্যাটিং এর কিছু বিষয় আছে, এগুলো আমরা আপাতত আলাপ করব না। আবার হচ্ছে যে হাইলাইটস এর কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে যে আমাদের প্রয়োজন অনুসারে যখন লাগবে তখন আমরা কথা বলবো। আমরা হচ্ছে চলে যাব ফরম্যাটের একটা বিষয় আছে। ফরম্যাটে যে বিষয়টা আছে, এই ফরম্যাটে আমার হচ্ছে যে এই যে টেবিলটা আমি নিয়েছি এই টেবিলের রো কতটুকু হবে, তার কলাম উইথ, রো হাইট, রোর ক্ষেত্রে হাইট আর কলামের ক্ষেত্রে উইথ, আর ভিজিবিলিটি একটা অপশন আছে, হাইড এবং আনহাইড। আমি হচ্ছে যে কোনো একটা, আমি চাচ্ছি যে আমার মোবাইল নাম্বারটা সহজে কেউ দেখবে না, তাহলে এই কলামটাকে আমি হাইড করে ফেলবো। তাহলে আমি ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যে আমি হাইড কলামে গেলাম, এই যে আমার মোবাইল নাম্বারটা হাইড হয়ে গেল। মানে এই মোবাইল নম্বরের যে কলামটা ছিল সেই কলামটা পুরোটাই হাইড হয়ে গেল। আমি যদি কোনো সারি যদি হাইড করতে চাই, যে 10 নম্বর সারি যেটা, যেটা পা, যে ফি যেটা লেখা আছে এটা আমি হাইড করতে চাই, তাহলে আমি যাব ফরম্যাটে, ফরম্যাটে যে আমি হাইড রোজ এখানে ক্লিক করবো, তাহলে এটা হাইড হয়ে গেল। এখন আমি যদি আমি যখন এই টেবিল এই ফাইলে আবার ব্যবহার করব, তখন আমি চাইবো যে আমি আর কি তথ্য আছে সেটা দেখতে, তখন আমি আবার ওই অপশনে যে ফরম্যাট সেলে যে আমরা আনহাইড করে নিব, আনহাইড রোজ এন্ড আনহাইড কলামস, তাহলে আনহাইড কলামস, তাহলে হাইড এবং আনহাইড এই দুইটা বিষয় বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, আমরা এখন চাচ্ছি কিছু যোগ বিয়োগের কাজ করতে চাচ্ছি। আমি 500, 400, 200, আচ্ছা কিছু ডাটা নিলাম, এগুলো আমি যোগ করতে চাচ্ছি। তাহলে আমার হচ্ছে যে এখানে এই যে ফরম্যাটের পাশে আমার অটো সাম আছে, একটা আছে অটো সাম আছে, তারপর তার নিচে ফিল আছে। অটো সামের এখানে অনেকগুলো এখানে ফর্মুলা বা এখানে ফাংশন ব্যবহার করা হয়েছে, সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, কয়টা সংখ্যা আছে, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত। আরো ফাংশনে যেতে হলে মোর ফাংশনে ক্লিক করতে হবে। আমরা যদি অটো সামে যাই, এই যে অটো সাম নিচে অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, নিচের এই সেলে ক্লিক করলে আমি, আমাদের হচ্ছে যে একদম ফর্মুলার নিচে যেটা আমাদের সেকেন্ড লাইনে, এই যে ইজ ইকুয়াল টু সাম দিয়ে H10 কোলন দিয়ে H13, অর্থাৎ আমার যে সেলটা 500.500 আছে, সেইটা এইচ এ হচ্ছে কলাম, আর সেল হচ্ছে, রো হচ্ছে যে 10, তাহলে 10 থেকে শুরু করে এইচ এর 13 পর্যন্ত এটা আমার যোগ করার জন্য ইজ ইকুয়াল টু সাম দিয়ে আমার সরাসরি H10 থেকে H13 এখানে লেখা আছে। আর এটা সাম আমি পেয়ে গেলাম। আমি যদি এভারেজ পেতে চাই তাহলে আমি কি করব, আমি হচ্ছে যে এভারেজে ক্লিক করলে এটা এভারেজটা চলে আসছে, এটা এভারেজ পেয়ে গেলাম। তাহলে এভারেজ এটা হচ্ছে যে যে সংখ্যাগুলো আমার এখানে আছে তার এভারেজ চলে আসলো 302.875। এখানে ম্যাক্সিমাম কত যদি আমি বের করতে চাই, তাহলে এই, আচ্ছা কাউন্ট আমি যেতে চাই, কাউন্ট নাম্বার কয়টা নাম্বার আছে,
তাহলে কাউন্ট নাম্বারে আমি যদি এই 10 থেকে 13 পর্যন্ত, এখানে হচ্ছে 4টা নাম্বার আছে, 1 2 3 4। এখানে আমি অল্প সংখ্যক আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে যে এ আর এমন কোনো বিষয় হলো, এটা তো আমরা বলতে পারি। কিন্তু যদি আমার এখানে 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ ডাটা থাকে, তাহলে তো আমি বলতে পারবো না। তখন হচ্ছে যে আমার কি ফর্মুলা ইউজ করতে হবে। তারপরে সর্বোচ্চ নাম্বারটা কত, ম্যাক্সিমাম কত। তাহলে ম্যাক্সে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে ম্যাক্স চলে আসলো। তাহলে আমি যে অটো যে কাউন্টিং নাম্বার সহ এটা চলে আসছে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 500.500। আবার যদি মিনিমামটা বের করতে চাই, তাহলে মিনিমামে ক্লিক করলে আমি যতগুলো সিলেক্ট করব তার ভিতরেরটাই থেকে পরের পরের সারিতে আসবে মিনিমাম। আচ্ছা, আমাদের টাইম যখন শেষ হয়ে যাবে, আমি আবার ওই ওই লিঙ্কে আপনারা ক্লিক করে ঢুকে পড়বেন, ঠিক আছে? হ্যালো। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে। সেম লিঙ্ক স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সেম লিঙ্কে ঢুকে পড়বেন। আমি আর একবার হচ্ছে যে ঢুকতে চাচ্ছি আর কি, কারণ প্রথমে আমাদের কিছু টাইম নষ্ট আপনি হয়েছে। এখনই লিড নিয়ে নেন স্যার, তাই হবে। এখন 1 মিনিট আছে না? আচ্ছা, ঠিক আছে তাহলে। সবাইকে আবার স্বাগত। আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। তাহলে আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, তা আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। তাহলে আমরা হচ্ছে যে অটোসাম আমরা ছিলাম, এখানে হচ্ছে যে ফিল অপশনটা আমাদের তত বেশি কাজে লাগে না। আমরা এখন দেখব এই যে ডান পাশে ক্লিয়ার একটা অপশন আছে। ক্লিয়ারের ভিতরে ক্লিয়ার অল, তাহলে সব ডাটা মুছে যাবে। ক্লিয়ার ফরম্যাটস, ফরম্যাটস গুলো মুছে যাবে। ক্লিয়ার কন্টেন্ট, কন্টেন্ট গুলো মুছে যাবে। ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার হাইপারলিংক যদি থাকে তাহলে সেটা মুছে যাবে। তাহলে আমরা যদি সব মুছে ফেলতে চাই, এতক্ষণ যা কিছু করলাম, তাহলে ক্লিয়ার অল দিলে হবে বা ক্লিয়ার কন্টেন্টস দিলে কন্টেন্ট গুলো মুছে যাবে, টেবিল থাকবে। আমরা যদি ক্লিয়ার অল দিই তাহলে সবই মুছে যাবে। কিন্তু স্যার আপনি মনে হয় স্যার ওই স্ক্রিনটা শেয়ার করেন নাই স্যার। স্ক্রিন শেয়ার করে নি। না স্যার, মানে স্ক্রিন জি শেয়ার স্যার, শেয়ার করেছেন করছি স্যার। মানে আমার এখানে তো স্যার ওই উইন্ডোজটাই দেখাচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। শেয়ার অপশনে গেলাম। মানে স্যার এক্সেল শিটটা শেয়ার করা হয়েছিল না স্যার আমার এইখানে, শুধু স্যার ওই ফাইলস অপশনটা শেয়ার করা ছিল আর কি। এবার কি দেখা যাচ্ছে এক্সেল শিট? জি স্যার, এখন এখন ক্লিয়ার স্যার। আমরা এই অপশনে ছিলাম, হ্যাঁ, এই এই অবস্থায় আমাদের যে এক্সেলের যে ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট, সেটা আমরা এই অবস্থায় ছিলাম। এখানে ক্লিয়ার অপশনে আমি যদি অল ক্লিয়ার দিই তাহলে আমার সবই ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অল ক্লিয়ার না দিয়ে কন্ট্রোল দেখে যায়, আবার ক্লিয়ারের ভিতরে ক্লিয়ার ফরম্যাটস আছে, ক্লিয়ার কন্টেন্টস আছে। কন্টেন্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু টেবিল থাকবে। কমেন্টস অপশন আছে, অনেকগুলো অপশন আছে ক্লিয়ার এর ভিতরে। এনিওয়ে, তাহলে আমরা মোটামুটি হোমে যে অপশন গুলো আছে আমাদের, সেগুলো আমরা দেখলাম। এখানে সর্টিং এর কিছু বিষয় আছে, A to Z বা Z to। আমি এই যদি এইখানে ফি নামক যে অপশনটা আমি পেয়েছি, এইখানে যদি আমি সর্টে যাই, তাহলে সর্টিং A to Z দিলে আমি হচ্ছে যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এমন সর্টিং হয়ে যাবে।
সর্টিং এর এই অপশনটা আমাদের, আমি একটা জিরো সিলেক্ট করে ফেলেছি। আমি যদি খালি সংখ্যাগুলো নিই, আমি হচ্ছে যে এই রোটা বাদ দিতে চাচ্ছি। একটা রোকে ডিলিট করতে গেলে আমি সে যে রোকে ডিলিট করব তার উপরে রাইট ক্লিক করে আমি ডিলিট অপশনে যাব, ইন্টার রো এভাবে ডিলিট করব, তাহলে রোকে ডিলিট করে ফেললাম। এখন যতটুকু লেখা আছে এই পর্যন্ত আমি সিলেক্ট করে আমি সর্টিং এ যাচ্ছি। সর্টিং এ গেলে সর্টিং A to Z, মানে ছোট থেকে বড়। আচ্ছা, এক্সপান্ড দ্য সিলেকশন, আমি এক্সপান্ড করতে না যাই, শুধু কারেন্ট সিলেকশন যতটুকু সিলেক্ট করছি ওর ভিতরেই আমি সর্টিংটা করতে চাই, তাহলে অতটুকুর ভিতরে আমার সর্টিং হয়ে গেল। A to Z, Z to A যদি হয় তাহলে বড় থেকে ছোট এমন হবে, বড় থেকে ছোট। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট একটা অপশন আছে আমার এখানে। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে যে কোনো একটা সংখ্যা বা কোনো একটা ডাটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি ওটা খুঁজে আমি ওটা এক্সচেঞ্জ করতে চাই, বা ওটা আমি দেখতে চাই কোথায় আছে, তাহলে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে ক্লিক করলে আমি কি খুঁজতে চাই, ফাইন্ড হোয়াট, এখানে আমি সংখ্যাটা হয়তো লিখলে, এটা আমার একটা অপশন ছিল, আমি ফাইন্ড অপশনে যে ফাইন্ড অল দিলে ফাইন্ড নেক্সট, এখানে আবার অপশন আসছে অনেকগুলো। সেই অপশনে আমার ওই যে ম্যাথ, কেস, এগুলো আমাদের তত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে আমরা হোমে যে অংশগুলো যে টুলস গুলো আছে সেগুলো আমরা দেখলাম। এগুলো হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করবেন। আমি একটা পেজ তৈরি করে দিব, সেই ধরনের পেজ আপনারা এক্সেলে তৈরি করে আমাকে সেন্ড করবেন, একটা টেবিল তৈরি করে আর কি। আমরা এখন ইনসার্ট অপশনে এখানে আমরা দেখতে পারি, ইনসার্টে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদের আপাতত কোনো কাজে আসবে না। ঠিক আছে, এখানে যে অপশন গুলো আছে মানে আপনাদের যে পরীক্ষার যে ফরম্যাট, যে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন, সেই অনুযায়ী ইনসার্ট অপশনে তেমন কোনো কাজ আমাদের নেই। পেজ লেআউটের কিছুটা মার্জিন বা এটা MS ওয়ার্ডের মতোই সাইজ, লেটার সাইজ আমরা হচ্ছে যে A4 সাইজ সবচেয়ে ব্যবহার করি। ওরিয়েন্টেশন সাধারণত পোর্ট্রেট। এখানে আমাদের পেজের সাইজ যেটা, আহ, এটা আমি যখন ক্লিক করলাম সাইজে, তখন আমার হচ্ছে যে এই পেজটা আসলে এক্সেল শিটের তো কোনো সীমা পরিসীমা নেই, সে অনেক জায়গা নিয়ে থাকতে পারে। কিন্তু আমি যখন প্রিন্ট দেবো তখন তো পেজ বাই পেজ আকারে প্রিন্ট দিতে হবে। তাহলে পেপার সাইজ সিলেক্ট করার সাথে সাথে আমার যে বাউন্ডারি একটা অপশন চলে আসছে, আমি এখানে দেখতেই পাচ্ছি যে কিছু দাগ দাগ দেখা যাচ্ছে আমাদের এই যে পেজের সীমা, এই যে একটা বর্ডার চলে এসেছে আমাদের, যে একটা পেজ বা কতটুকু অংশ জুড়ে আমার পেজটা আছে, প্রিন্ট দিতে পারবো কতটুকু। অনেক সময় কি হয় যে আমি একটা অংশ সিলেক্ট করে যদি প্রিন্ট কমান্ডে যাই, তাহলে ওখানে অপশন আসে যে প্রিন্টেড, সিলেক্টেড অংশগুলোই প্রিন্ট হবে, তাহলে সেটাও প্রিন্ট দেওয়া যেতে পারে এখানে, অথবা পেজ ওয়াইজ প্রিন্ট দিতে হবে। আচ্ছা, ওরিয়েন্টেশনে যেটা, এটা তো আপনারা বোঝেন মনে হয়, মার্জিন যেটা সেটা MS ওয়ার্ডের মতোই। আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না। এখন হচ্ছে যে ইনসার্ট, এই যে ফাংশন, এগুলো হচ্ছে যে আমরা পরবর্তী সময়ে আমরা দেখবো যে ইনসার্ট ফাংশন, অটোসাম তো আমরা দেখলাম, এগুলো আবার এখানে দেওয়া আছে আর কি। আমাদের অনেক ধরনের ফাংশন ব্যবহার করা হয়, লজিক্যাল ফাংশন হতে পারে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয় হতে পারে, আমাদের রাইট সাইডে ক্যালকুলেশনের কিছু বিষয় এখানে আছে। আচ্ছা, ডাটা নিয়ে আমরা কাজ করে এখানে ডাটা ফিল্টারিং করা যায়, সর্টিং করা যায়, ওই বিষয়গুলো আছে। এখন এইখানে আমাদের ডাটা ভ্যালিডেশন একটা অপশন আছে, এটা আমাদের একটু জানা দরকার যে ডাটা ভ্যালিডেশনের বিষয়টা আসলে কি। আমি হচ্ছে যে মোবাইল নাম্বার আমরা যখন ইনপুট দিই, এখানে কত, একটা মোবাইল নাম্বার কত ডিজিটের হয়ে থাকে, কেউ কি বলতে পারবেন? নর্মালি 11 অথবা +8 13 স্যার। 11 যদি হয় তাহলে আমি এই যে মোবাইল নাম্বারে যে
কলামটা আছে এই কলামে আমি এটা ভ্যালিডেশন করতে চাই। ভ্যালিডেশনে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব আমি। ক্লিক করলে এখানে বলছে যে এনি ভ্যালু, এটা হচ্ছে যে আমি একটা হোল নাম্বার দিলাম এবং তার ম্যাক্সিমাম এবং মিনিমাম এটা কত হতে পারে। এনি ভ্যালু না ডেসিমাল নাম্বার যদি দিই, টেক্সট লেন্থ দিই, আপনি যেটা বললেন যে কত ডিজিট হবে, টেক্সট লেন্থ, তাহলে লেন্থের ইকুয়াল টু দিই, ইকুয়াল টু কত বা 11 ডিজিট, তাই বললেন তো? আমি 11 দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন এই এই ঘরে যদি আমি, আচ্ছা 0191450540 এটা দিয়ে যদি ইনপুট দিই, এখানে তো আমার ডিজিট সংখ্যা, আচ্ছা এটা টেক্সট করা হয়নি, আমি এখানে ডিজিট যদি একটা বাড়িয়ে দিই তাহলে সেটা নিবে না। হ্যাঁ, কারণ আমি লেন্থ দিয়ে দিছি কত, 11 দিয়ে দিছি। এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা? তাহলে আমি ডাটা ভ্যালিডেশনে, ভ্যালিডেশন অপশনে, এখানে ভ্যালিডেশনে ক্লিক করে আমার এখানে অনেকগুলো অপশন আছে। অনেক সময় যে আমি একটা সাবজেক্টের জিপিএ নির্ণয় করবো বা জিপি নির্ণয় করবো, গ্রেডিং পয়েন্ট, তাহলে কেউ যদি একটা সাবজেক্টের হয়তো সর্বোচ্চ 100 নম্বর পেতে পারে, কিন্তু সে যদি 110, যদি কম্পিউটার যে অপারেট করবে সে ভুল করে যদি 110 ইনপুট দিয়ে দেয়, তো তারও তো জিপিএ ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু ওই নাম্বারটা ইনপুট দেওয়া তো ঠিক হলো না। তাহলে তার একটা রং মেসেজ দিতে হবে। তাই ভ্যালিডেশনের জায়গাটা এই ধরনের, যে কেউ যদি বাউন্ডারি সীমার বাইরে কোনো সংখ্যা নিয়ে কাজ করতে চায় তখন তাকে মেসেজ দিবে যে এই সংখ্যাটা দেওয়া সঠিক হয়নি, বা এটা আবার ইনপুট দেওয়ার জন্য বলবে। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা কি বোঝা গেছে কিনা, এটা ডাটা ভ্যালিডেশনের বিষয়টা? জি স্যার, স্যার জি বুঝতে এটা স্যার আরেকবার পেরেছি। বুঝালে ভালো হতো। আমি যেমন বললাম যে মোবাইল নাম্বার আমার, আচ্ছা মোবাইল নাম্বার নয় বাদ দিয়ে আমি একটা, সাপোজ একটা নাম্বার, যেমন আইসিটি সাবজেক্টের নাম্বার আমি এখানে ইনপুট দিব, তাহলে কেউ 50 পেতে পারে। এখন কম্পিউটার যে অপারেট করছে সে ভুলে 500 নাম্বার ইনপুট দিয়ে ফেললো একটা কোর্সে, 500 নম্বর থেকে পেতে পারবেন, এটা শূন্য বেশি হয়ে গেছে। তা তার জন্য কি ব্যবস্থা থাকতে হবে? বা কেউ যে -550 হয়ে গেল ইনপুট, তাহলে এই সংখ্যাগুলো তো ইনপুট দেওয়া তো ঠিক হচ্ছে না, কারণ আইসিটি নাম্বার সে 0 থেকে কত পেতে পারে, সর্বোচ্চ 100 পর্যন্ত পেতে পারে, 0-র নিচেও নামবে না, 100-র উপরেও যাবে না। ঠিক বললাম কিনা? জি স্যার। এখন এই কলামটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে আমি হচ্ছে যে, আচ্ছা তার আগে ওই ডাটাগুলো মুছে দিয়ে আসি, কারণ ওইগুলো ভ্যালিডেশন সেট করলো এটা আবার ঝামেলা করবে। আচ্ছা, তাহলে আইসিটির নিচে 3টা কলামে সিলেক্ট করলাম, যতগুলো বা ওই পুরো কলামকে সিলেক্ট করা যাবে। আমি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি বলছি যে এখানে আমি নেব হচ্ছে যে ডেসিমাল নাম্বার নেব বা পূর্ণ সংখ্যা হোল নাম্বার। আচ্ছা, কত থেকে কত এই ডাটার মান, নট বিটুইন দেব অথবা নট ইকুয়াল টু দেব, নট বিটুইন দিই বা আমি বিটুইন দিই, বিটুইন কত থেকে কত, আমি মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 100। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে জি ডাটা স্যার। ভ্যালিডেশনে যে টেবিলটা আসলো, এখানে অ্যালাউ, অ্যালাউ বলছে যে এখানে কি ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার ভিতরে অ্যালাউ একটা অপশন আছে। তাহলে অ্যালাউ অপশনের ভিতরে আমি হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা ইনপুট দিবে। আচ্ছা, ডাটা কি বিটুইন মানে কত থেকে কতর ভিতরে, তাহলে মিনিমাম হচ্ছে যে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 100। এখন ওকে দিলাম, ওকে দিলে এখন আমি ডাটা ইনপুট দেবো এখানে। তাহলে ইনপুট দিলে আমি যদি 500 ইনপুট যদি দিই, ইউ entered is not valid,
a user has restricted values that can be entered into this step, তাহলে এই যে একটা অপশন চলে আসলো, সেটা বোঝা গেছে। আচ্ছা, আমি যদি পঞ্চাশ জি স্যার। 50 ইনপুট নিবে, আমি যদি -10 অপশন দিই, এ নিবে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমি যখন ডাটা ইনপুট দিব, তাহলে এটা ম্যাক্সিমাম আর মিনিমামটা লিমিট করে দিতে হবে, যেন কেউ যদি ভুলে ইনপুট দিয়ে ফেলে সেটা যেন অ্যাকসেপ্ট না করে, তার জন্য যেন স্যার, ভুল। এটা লেখার পরে দিতে পারবো না? হ্যাঁ, লেখার পরে যে মানে নাম্বার গুলা লেখার পরে তারপর কি আমি হ্যাঁ, এটা কারেকশন করতে পারবো না? লেখার পরে ভ্যালিডেশন দেওয়া যাবে কিনা? জি জি। হ্যাঁ, আমি এখানে, আচ্ছা 500 নম্বর আমি ইনপুট দিয়ে ফেলেছি, তাই না? এইবার আমি ভ্যালিডেশন ঠিক করতে চাই, তাহলে তো একটা ঝামেলা হতে পারে মনে হয়। দেখি, না এটা হচ্ছে যে, আচ্ছা তার আগে আমি এটা রিমুভ করে দিই ভ্যালিডেশনটা। স্যার, হ্যাঁ, মানে ক্লাসে কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড তো চলছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। চলছে না রেকর্ড? হ্যাঁ, রেকর্ড চলছে। ওকে, আমি নতুন করে আবার হচ্ছে যে এটা শুরু করি। আমি ইনসার্টে গিয়েছিলাম, ইনসার্টে না ডাটায় গেছিলাম, ডাটাতে গেছিলাম, ডাটা ভ্যালিডেশন। ভ্যালিডেশনে আমরা ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করলাম। ওই আপনি যেটা বলছিলেন যে আগে সংখ্যা ইনপুট দেওয়ার পরে পরে ভ্যালিডেশন ঠিক করবো, রাইট? স্যার, জি। আচ্ছা, 500 ইনপুট দিলাম, 100 ইনপুট দিলাম, -10 ইনপুট দিলাম। এবার আমি বুঝতে পারছি যে এখানে ঠিক হলো না এভাবে ইনপুট দিও। এখন ভ্যালিডেশন আমি সেট করতে পারবো কিনা। আচ্ছা, এখানে হোল নাম্বার আমি সিলেক্ট করলাম, বিটুইন দিলাম। আচ্ছা, মিনিমাম হচ্ছে 0 দিলাম, ম্যাক্সিমাম হচ্ছে 100 দিলাম। 100 দিয়ে আমি ওকে দিলাম। আচ্ছা, এখানে আমার সেটিংস এটা আছে, আমাদের হচ্ছে যে আরো দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইনপুট মেসেজ আর হচ্ছে এরর অ্যালার্ট। ইনপুট মেসেজ যেটা, এইখানে ওই যে যে লেখাটা ডিসপ্লে হবে সেটা আমি বলে দিতে পারি যে প্লিজ ইনপুট, আমি লিখে দিই, প্লিজ ইনপুট মার্কস বিটুইন 0 0 to 100। আমি এখানে এই মেসেজটা দেখাবে আর আর হচ্ছে ইরর অ্যালার্ট, অ্যালার্টে যে স্টপ দিয়ে ইরর মেসেজটা কি দেখাবে। প্লিজ ইনপুট ভ্যালিড ডাটা। আচ্ছা, এইটা আমি ইনপুটে এখানে দিই। হ্যাঁ, ইরর অ্যালার্টে এটা দিলাম। আর হচ্ছে যে ইনপুট মেসেজে ওই যে যখন সে ডাটা যখন ইনপুট দিবে তখনই এটা ডিসপ্লে হবে। এইটা আমি 0 to, তখন তো সে ভুল করবে না, তাই না? এইটা ডিসপ্লে হবে। আচ্ছা, ওকে দিলাম। আচ্ছা, এই অবস্থায় এই যে এখানে ক্লিক করলে 0 to 100 এই লেখাটা আসছে, কিন্তু আসছে না, 0 to 100 এটা দেখাচ্ছে না। ওইটা তো ওকে হলো, এখন হচ্ছে নতুন করে ইনপুট দিয়ে দিয়ে দেখতে হবে। প্লিজ ইনপুট মার্কস বিটুইন 0 to 100, এই মেসেজটা এখানে ডিসপ্লে হচ্ছে। 50 দিলাম, সমস্যা নেই। তাহলে তাহলে আগে যেটা আছে ওইটাকে কনসিডার করছে না, -10 নিল। -10 নিচ্ছে না, বলছে প্লিজ ইনপুট মার্কস বিটুইন 0 to 100। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ অপশন, আমরা যখন হচ্ছে যে জিপি নির্ণয় বা এই জাতীয় কোনো লিমিটেশন যখন থাকবে সংখ্যা, তখন আমরা এটা সেট করতে পারি। বা ফোন নাম্বারটা 11 ডিজিট আমি যদি লেন্থ ঠিক করে দিই, ফোন নম্বরের ভ্যালিডেশনে আমি ঠিক করে দিব হচ্ছে যে ইনপুট হচ্ছে যে সেটিংসে যে আমি টেক্সট লেন্থ 11 ইকুয়াল টু 11, মানে 11 ডিজিটের বেশি নিবে না। আচ্ছা, ইনপুট মেসেজ আমি এই যে এখানে ইনপুট মেসেজে লিখে দিতে পারি ইনপুট 11 ডিজিট। আর digits। আর অ্যালার্ট মেসেজে
আচ্ছা, ইনপুট ভ্যালিড মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। ওকে, এই যে এখানে ইনপুট 11 ডিজিট, এখানে এখানে আমার ডিসপ্লে হচ্ছে লেখার সময়। আমি যখনই লিখবো তখন এটা ডিসপ্লে হবে। আচ্ছা, কেউ যদি ভুল করে ডিজিটের সংখ্যা কম দিয়ে ফেলে তাহলে কি হবে? 01914505 ইনপুট দিলাম। এই যে বলছে যে ইনপুট ভ্যালিড মোবাইল নাম্বার। ওকে, তাহলে ডিজিটের সংখ্যা এখানে 11 ডিজিটের বেশিও নিবে না কমও নিবে না, 11 ডিজিট নিবে। তারপরে হচ্ছে যে মোবাইল নাম্বার নিবে না অন্য অন্য ডিজিট নেবে, সেটা অবশ্য ঠিক করা এখানে অনেক টাফ হবে আর কি। আচ্ছা, তাহলে এই অপশন থেকে আমরা বের হয়ে যাই। এখানে আর কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, এখানে ডাটাতে আমি ছিলাম। এরপরে হচ্ছে যে রিভিউ, রিভিউ অংশটা আমাদের লাগবে না, ভিউ অংশটা আমাদের তত বেশি প্রয়োজন নেই। আমার এখানে নেট নাইট্রো ট্রেন আছে, এটা অন্য কাজের জন্য, অন্য একটা সফটওয়্যারের লিংক। আমি যখন এই পেজকে পিডিএফ এ কনভার্ট করব তখন এটা আমার এই সফটওয়্যারটা আমার কাজে লাগে। এই জন্য এটা লিংক হয়েছে নাইট্রো ট্রেন। তাহলে আমরা মোটামুটি আজকে যেটা দেখলাম যে কিভাবে আমরা সেলগুলোতে লিখবো, তাদের লেখার অ্যালাইনমেন্ট কি, কিছু কিছু ছোট 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 ফর্মুলা আমরা কিভাবে লিখলাম, রোকে কিভাবে হাইড করতে হয়, কলামকে কিভাবে হাইড করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে যে লেখা কিভাবে র্যাপিং করতে হয়। আমরা ডাটা ভ্যালিডেশনটা আজকে আমরা দেখলাম, কারণ ডাটা ভ্যালিডেশন সচরাচর কেউ দেখাতে চায় না আর কি। আর কিভাবে বর্ডার গুলো দিতে হয়, লেখার কালার কিভাবে চেঞ্জ করতে হয়, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড, সেলের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। আজকে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, স্যার শুনতে কোনো পাচ্ছি কোশ্চেন নাই স্যার। স্যার। আমরা নেক্সট দিন হচ্ছে আমাদের অপশন আছে কি, স্যালারি শিট তৈরি করতে হবে, রাইট? জি তাহলে স্যালারি শিট তৈরি করার জন্য, তাহলে আমি একটা হোমওয়ার্ক আপনাদের দিয়ে দেবো, গ্রুপে পোস্ট দিয়ে দেবো একটা পেজ, সেইটা আপনারা রেডি করে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা সাবমিট করতে পারবেন। আহ, সবারই তো ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, তাই না? জি স্যার। জি স্যার। প্র্যাকটিস করার মতো সুযোগ আছে না সবার? জি স্যার, আছে স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা আহ, ওইটাই শিখবো। আর এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কি, তাহলে গ্রুপে লিখলে আমি রেসপন্স করবো ইনশাল্লাহ। তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি আজকের মতো। আপনারা আজকে কেউ কিছু বলবেন আর? না স্যার, মিটিং ইন করে দেন স্যার। আচ্ছা ধন্যবাদ। 10টা 45 বেজে গেছে, অনেকে আর্লি ঘুমোতে যায়, কোন বিষয় আছে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, সবাই মনোযোগ দিয়ে আর কি আমার কথা শোনার জন্য। জানি না কতটুকু কি হলো, আহ পরবর্তী সময়ে হয়তো আমরা বুঝতে পারবো। সমস্যা থাকলে সমস্যাগুলো আমরা নিয়ে আলোচনা করব। আর যে কোনো সমস্যা থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করবেন। আহ আমি আমার সাধ্যমতো রেসপন্স করার চেষ্টা করব। আসলে কম্পিউটার জগৎটা এত বেশি ভাস্ট, হ্যাঁ, এখানে হচ্ছে যে এর কোনো সীমা পরিসীমা নেই। এই এক এক্সেল নিয়েও অনেকে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। আবার হচ্ছে যে পাওয়ার পয়েন্ট, মানে এর তো যে যে অংশে যা হবে সেই অংশেই সমুদ্রের মতো। আমাদের এক স্যার, উনি পিএইচডি ডিগ্রি করছেন, তা উনি কিছু ক্যালকুলেশনে প্রবলেমে পড়লেন। তা এক্সেলের ভিতরে সলভার একটা অপশন আছে, যে বড় বড় ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তা সেটা আমার ইউটিউবে ভিডিও দেখে সেটা শিখে তারপরে ওনার সেই ইকুয়েশন গুলো সলভ করা হলো। হিউজ ডাটা নিয়ে কাজ করা আর কি, যারা পিএইচডি ডিগ্রি করে আর কি। তা সবাইকে ধন্যবাদ, আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম।